পাকিস্তানের 9টি স্থানে হামলায় 70 জন নিহত বলছে নয়াদিল্লি। পাল্টা আঘাতে নিহত 15 ভারতীয়, 5টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইসলামাবাদের। পাকিস্তানে ভারতের হামলা লজ্জাজনক বলেছেন ট্রাম্প। চীনের নিন্দা, দুদেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জাতিসংঘের। দুদেশের সংঘাতে বাংলাদেশের উদ্বেগ, ভারতীয়দের পুশিনকে অগ্রহণযোগ্য বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দেশের সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ হাসনাতের। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরই দেশে ফিরবেন তারেক রহমান, জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি। দেশে ফেরার আগে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে তার নিরাপত্তা ইস্যুকে। বিমানবন্দর নির্মাণে দুর্নীতির অভিযোগে সুধা সদনে চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে আগামীকাল দুদকে তলব। তার বিরুদ্ধে গণহত্যা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত শেষ পর্যায়ে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গ। পাকিস্তানের অন্তত 9টি অবস্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 26 জন নিহত হয়েছে, আহত অন্তত 46। যদিও ভারতের দাবি অপারেশন সিন্দুরের আওতায় হত্যা করা হয়েছে অন্তত 70 জনকে। অন্যদিকে ভারতের ব্রিগেড সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলাও 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলার আঘাতে নিহত হয়েছে ভারতের অন্তত 10 জন, আহত কমপক্ষে 38। সন্ত্রাসবাদের বিপক্ষে বিশ্বকে একসুরে কথা বলার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আরও জানাচ্ছেন মেহরাব হোসেন খান। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি উস্কানিমূলক আচরণে এমন পরিণতির আশঙ্কাই ছিল জনমনে। এবার গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে বসল ভারত। এতে শুধু পাকিস্তানেরই ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হয়নি, পাল্টা হামলায় আক্রান্ত হয়েছে ভারতও। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দুদেশের হুমকি আর মহড়া সংঘর্ষের দিকে মোড় নেয়। বিশ্ব নেতারা আক্ষেপ প্রকাশ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানালেও শুনবেন কি দুই দেশের রাষ্ট্রপ্রধান আর সামরিক কর্মকর্তারা? গত 2 সপ্তাহের গুরুতর আশঙ্কা সত্য করে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 1:44 দিকে পাকিস্তানে হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় স্থলন, নৌ, বিমান বাহিনী একযোগে অংশ নিয়েছে বলে জানিয়েছে ভারতের সেনা সদর। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আমলে নিয়ে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত তেহরিকি তালেবান পাকিস্তান সহ জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাঁটি। पाकिस्तान स्थित आतंकवादी समूहों के लिए कवर के रूप পহেলগাঁওয়ের ঘটনার জন্য ন্যায় বিচার আবশ্যক ছিল। ওই ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, বরং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে। খবর ছিল ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে, তাই এই প্রত্যাঘাত খুবই জরুরি ছিল। ভারত জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে। इस संबंध में হামলার পরপরই এক্স হ্যান্ডেলে এক লাইনে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার অবস্থান নেওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের। बुज़दिल भारत ने पाकिस्तान पर बिला इश्तियाल জাহরিয়ত কি হ্যায়। হামলা নিয়ে নয়াদিল্লির দাবি সঠিক নয় বলেছে ইসলামাবাদ। পাকিস্তানের পাঞ্জাবে জারি হয়েছে জরুরি অবস্থা। পাল্টা হামলায় ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনা সদর। বলা হয়েছে, ভারতের 3টি রাফাল, একটি সুখোই 30 আর একটি মিগ 29 ভূপাতিত করা হয়েছে। হামলা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর আর নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা চৌকিতে। সেনা সদরের দাবি, ভারত জঙ্গি অবস্থানে হামলার কথা বললেও ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মসজিদ সহ বেসামরিক স্থাপনা। আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও পাঞ্জাবের কোটলি, ভাওয়ালপুর সহ একাধিক স্থানে হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। একে স্পষ্ট আগ্রাসন আর জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের আত্মরক্ষায় যে কোনো পদক্ষেপ নেয়ার অধিকার আছে। এই হামলাকে কাপুরুষোচিত বলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জনগণকে আশ্বস্ত করে এক্স হ্যান্ডেলে বলেছেন, বিনা উস্কানিতে চালানো ভারতের এই হামলার যথাযথ জবাব দেয়া হচ্ছে। দেশবাসী পাকিস্তান সেনাবাহিনীর সাথে আছে।
পাল্টাপাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে ভারতের আকাশ ব্যবহার করা দেশি বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলোর উপর। জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় আর রাজকোটে বিমানের ওঠানামা বন্ধ করে ফ্লাইটগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রী ভোগান্তির জন্য আগেভাগেই নোটিশ দিয়েছে স্পাইসজেট, ইন্ডিগোর মতো একাধিক বিমান পরিবহন সংস্থা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার জেরে ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ, আর পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং তুরস্ক। ভারত পাকিস্তান সংঘর্ষে জড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার আশা দুই দেশই সর্বোচ্চ সংযম দেখাবে। সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক। বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুততম সময়ে এই সহিংসতা থামবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাকিস্তানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, পাকিস্তানে ভারতের এই আগ্রাসন নিন্দনীয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে ফোনালাপ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আশ্বাস দিয়েছেন পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক। ভারত পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জানান, ভারত পাকিস্তান সংঘাতে বাংলাদেশ উদ্বিগ্ন। দুই দেশকে সংযুক্ত হওয়ার পাশাপাশি কূটনৈতিকভাবে সমস্যার সমাধান চায় বাংলাদেশ। ভারত থেকে কয়েকজনকে বাংলাদেশে পুশিন করার বিষয়ে তিনি বলেন, জবরদস্তি না পাঠিয়ে বাংলাদেশের নাগরিক হলে যথাযথ প্রক্রিয়ায় পাঠাতে পারে ভারত। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। সব জল্পনা কল্পনা শেষে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি আক্রমণ করেছে একে অপরের ভূখণ্ডে। আশঙ্কা রয়েছে সংঘাত আরও বড় হওয়ার। তবে প্রতিবেশী দুই দেশের মধ্যে কোনো সংঘাত দেখতে চায় না বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে এমনটি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিবৃতিটি গণমাধ্যমের সামনে তুলে ধরেন। বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। ভারত থেকে খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোর করে পুশিনের বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষার ডাক দিয়েছেন বাংলাদেশের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও হাসনাত আবদুল্লাহ। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আজ তারা এই আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার স্ট্যাটাসে লিখেছেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি। প্রায় একই সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন। আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের বার্ষিক শুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আমাদের বর্ডার তো খুবই পোরাস, এটা সম্ভাবনা সবসময় থেকে যায়। আর
এই যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার 28 এবং মিয়ানমারের সাথে 3, 29 এবং মিয়ানমারের সাথে 2, আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এ ব্যাপারে বলে আমার বিশ্বাস। এবং আমরা সর্বোত্তক চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন আমাদের কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। ৩,৭৫৬ কোটি টাকার 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বুধবার আগারগাঁও পরিকল্পনা কমিশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ২,৭৯৮ কোটি টাকা, প্রকল্প ঋণ প্রায় ৮১৩ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি টাকা। দেশব্যাপী নারী শিশুদের প্রতি সহিংসতা বন্ধে একটি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। অনুমোদিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্থাপন, ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়ন প্রকল্প, নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার থাকার জন্য ঢাকায় ভাড়া বাসা প্রস্তুত করা হচ্ছে। এসব তথ্য জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ অবশ্য জানিয়েছেন, দেশে ফেরার আগে তারেক রহমানের নিরাপত্তা ইস্যুকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সিকান্দার রেমানের বিশেষ রিপোর্ট। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ধারাবাহিক অপপ্রচার ও রাজনৈতিক চক্রান্তের শিকার হন তারেক রহমান। সমালোচিত 111-এ নির্মম নির্যাতন করা হয় তাকে। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর থেকেই তিনি সেখানে রয়েছেন। মাঝে কেটে গেছে 17টি বছর। এই দীর্ঘ সময়ে দেশের বাইরে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। লন্ডনে থেকেও তিনি বাংলাদেশের প্রয়োজন সর্বদা সচেষ্ট থেকেছেন। গত 17 বছরে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক কর্মসূচিতে তারেক রহমানের ছিল দক্ষ নেতৃত্ব। চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে এসেছেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী। কিন্তু ফেরেননি তারেক রহমান। কেন এই মুহূর্তে তারেক রহমান আসলেন না, তার একটি ব্যাখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। যেহেতু এই মুহূর্তে তার বিরুদ্ধে সেভাবে মামলা মোকদ্দমা নেই, তিনি সহজেই আসতে পারতেন। তারপরেও বোধহয় বেশ কিছু বিবেচনার ব্যাপার আছে, বিশেষ করে নিরাপত্তার প্রশ্নটি আছে। কারণ ইতিহাসে আমরা দেখেছি ফিলিপাইনে একটা ঘটনা ঘটেছিল, সেখানে এই বিদেশে প্রবাসে যিনি ছিলেন দেশে ফিরে আসার পথে এয়ারপোর্টে তাকে হত্যা করা হয়েছিল সেই নেতাকে। তো এইরকম ঘটনা, যেটা আল্লাহ না করুক এরকম ঘটনা ঘটে, কিন্তু সেটা তো হিসাবের মধ্যে রাখতে হবে এবং তার নিরাপত্তার দিকটি সম্পূর্ণভাবে বিবেচনায় নিয়েই কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে, দেশবাসীকেও সিদ্ধান্ত নিতে হবে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানালেন কবে ফিরতে পারেন তারেক রহমান। তারেক রহমান এইখানে ভাড়াটিয়া বাড়ি খুঁজছেন, কারণ ওনার কোনো বাড়ি নাই ঢাকাতে, কোনো ফ্ল্যাটও নেই। এখন ওনার ভাড়াটিয়া বাড়ি, ওনার ইনকাম এবং ভাড়া একটা মিল রাখতে হবে। সেকেন্ড হচ্ছে তাহলে ওনার শ্বশুর বাড়ি আসতে হবে। আমি শুনেছি যে ওনার শাশুড়ি একটা বাড়ি উনি পেন্টিং করতেছেন, এর মানে হচ্ছে হয়তো উনি ওখানে উঠবেন। আচ্ছা, এখন এটা 1 নাম্বার, এটা কমপ্লিট করতে হবে। তো এটার জন্য 2 মাস 3 মাস লাগবে একটা বাড়ি রেনোভেশন করতে হলে। এই 3 মাস সময় আপনাকে দিতে হবে। 1 সেকেন্ড হচ্ছে নির্বাচনী রোড ম্যাপ দিতে হবে। দেন হি ইজ আওয়ার লিডার, হি হ্যাজ টু কাম হিয়ার। ঐক্যবদ্ধ বিএনপি শত নির্যাতনের পরও তারেক রহমানের নেতৃত্বেই এগিয়ে যাবে বলে জানান বিশ্লেষকরা। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে, জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং আপনার প্রতি, আপনাদের প্রতি, বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
বিমানবন্দরের উন্নয়নের নামে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকাল তলব করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠানো হয়েছে। এদিকে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে শেখ হাসিনার নামে। তাকে দেশে ফেরাতে কাজ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনা জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন। ক্ষমতায় থাকাকালে গত 15 বছর বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে। 2024 সালের জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 4টি উন্নয়ন প্রকল্পে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। লুটপাটের অন্যতম হোতা হিসেবে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমান সহ 19 জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান। এদিকে জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 তরুণ হত্যা মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ 3 জনকে দ্বিতীয়বারের মতো একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত শেষ করতে 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেন। সাবেক আইজিপি শহীদুল হককে 25, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 27 ও পুলিশের সাবেক এসি জসিমউদ্দিন মোল্লাকে 29 মে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায় এই ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশকে সহজ শর্তে বড় অঙ্কের বাজেট সহায়তা দিতে রাজি হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB। কৃষি, যোগাযোগ, প্রাকৃতিক বনাঞ্চল ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর আশ্বাসের কথাও জানান উপদেষ্টা। বলেন, এবারের ADB সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ ফলপ্রসূ হয়েছে। ইতালির মিলান থেকে আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADBর 58তম বোর্ড অব গভর্নর্স সম্মেলনের আয়োজক দেশ ইতালি। মিলান নগরীর কনভেনশন সেন্টারে আয়োজিত 4 দিন ব্যাপী সম্মেলন শেষ হয়েছে 68টি দেশের 5000 ডেলিগেটদের অংশগ্রহণে। অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ বিনির্মাণ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কূটনৈতিকরা। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে ব্যস্ত সময় পার করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। অর্থ উপদেষ্টা জানান, এবারের বাজেটে বড় ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ADB। বাজেট সাপোর্ট নিয়ে অত আলাপ হয়েছে। বাজেট সাপোর্ট ওরা বলছে যে বাজেট সাপোর্ট আমরা একসাথে IMF অন্যান্যের সাথে একসাথে দেব। বাংলাদেশের ব্যাংকিং খাত NBR ডিজিটালাইজেশন সহ সহজ শর্তে ঋণের জন্য ADB-কে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ডিজিটালাইজেশন, মোর লোন এট এ সফট রেট, কনসেশনাল রেট, তারপরে আমাদের ভালনারেবিলিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ক্লাইমেট, সেটা একটা সবচেয়ে বড় জিনিস। ওদের একটা বিরাট, ওদের ওখানে ফান্ড দিচ্ছে, যেখানে ওয়ার্ল্ড ব্যাংকও থাকবে। আর আমরা আর বলছি যে আপনার টেকনিক্যাল কোঅপারেশন, ডিজিটালাইজেশন, এইগুলির জন্য ব্যাপার। সার্বিকভাবে ADB-র সাথে যে কথাগুলি হচ্ছে আমাদের এগোচ্ছে এবং আমরা এক্সপেক্ট করছি আমাদের কতগুলো অর্থায়ন হয়তো জুন জুলাইয়ের দিকে হবে, একটা লেটেস্ট হয়তো সেপ্টেম্বর হয়তো যেতে পারে, বাট এগুলি সব মিলে কিন্তু একটা বড় একটা অঙ্কের লোন পাবো। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে বাজেট সহায়তার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রকল্পে বিনিয়োগের আশ্বাসের কথাও জানান অর্থ উপদেষ্টা। সার্বিকভাবে ADB কিন্তু কোয়াইট আমাদের প্রতি কোয়াইট ফেভারেবল, এবং ওদের যেটা আমি বললাম যে কিছু লোন টার্ম নিয়ে অর্ডিনারি, মানে আমরা রেট অফ ইন্টারেস্ট নিয়ে কিছু কথাবার্তা বলেছি, অর্থাৎ আমি মনে করি এটা ভেরি সাকসেসফুল ওয়ান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি খাদ্য নিরাপত্তায় সবাই মিলে একসাথে কাজ করার উপর গুরুত্ব উঠে আসে ADB-র বার্ষিক সম্মেলনে। বিশ্বের প্রায় 68টি দেশের গভর্নরদের অংশগ্রহণে শেষ হলো 4 দিনের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB-র বার্ষিক সম্মেলন। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, কৃষিখাত এবং যোগাযোগ খাত সহ অন্যান্য বেশ কয়েকটি খাতে সহজ শর্তে ADB-র ঋণ সহায়তা কামনা করেছে বাংলাদেশ। বাংলাদেশের
অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বাংলাদেশের অংশগ্রহণ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, মিলান, ইটালি। রাজনৈতিক দলগুলোর নিজস্ব আদর্শ থাকবে, তবে জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাইকে একমত হতে হবে বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা শুধু কমিশনের কাজ নয়, এটা সবাইকে নিয়ে কাজ করতে হবে। এ সময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করবে তার দল। 118টি সংস্কার প্রস্তাবের সঙ্গে নাগরিক ঐক্য একমত বলে জানান তিনি। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও দেশ দুটি থেকে আমদানি করা তৈরি পোশাকের কাঁচামালের দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে। আগামী 10 মে বিকেএমই এর নির্বাচনে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্সের পরিচিতি উপলক্ষে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিকেএমই এর সভাপতি আরও বলেন, যুদ্ধে পাশের দেশগুলোতে নেতিবাচক প্রভাব পড়ে, সেক্ষেত্রে বাংলাদেশ, নেপাল ও ভুটানে প্রভাব পড়বে। দেশের কর আদায় পদ্ধতিকে বিনিয়োগ পরিপন্থী মন্তব্য করে তিনি বলেন, ব্যাংকিং জটিলতায় রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। পোশাক খাতের উন্নয়নে সরকারের কাছে বিশ্বমানের নীতি দাবি করা হয় বিকেএমই এর পক্ষ থেকে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। পাকিস্তানের 9টি স্থানে হামলায় 70 জন নিহত, বলছে নয়াদিল্লি। পাল্টা আঘাতে নিহত 15 ভারতীয়, 5টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইসলামাবাদের। পাকিস্তানে ভারতের হামলা লজ্জাজনক বলেছেন ট্রাম্প। চীনের নিন্দা, দুদেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জাতিসংঘের। দুদেশের সংঘাতে বাংলাদেশের উদ্বেগ, ভারতীয়দের পুশিনকে অগ্রহণযোগ্য বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দেশের সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ হাসনাতের। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরই দেশে ফিরবেন তারেক রহমান, জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি। দেশে ফেরার আগে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে তার নিরাপত্তা ইস্যুকে। বিমানবন্দর নির্মাণে দুর্নীতির অভিযোগে সুধা সদনে চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে আগামীকাল দুদকে তলব। তার বিরুদ্ধে গণহত্যা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত শেষ পর্যায়ে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।